আমরা দেখব কবি চিতাবাঘ। এক বনে চিতর নামে এক মজার বাঘ থাকত। সে অন্য বাঘেদের থেকে একেবারেই আলাদা, বেশ হাসি খুশি আর ভাবুক। ভাবুক বলেই বনের সবাই জানে চিতর মস্ত বড় এক কবি। তাই চিতর সারা দিন নাওয়া খাওয়া বাদ দিয়ে বনে বনে ঘুরে ঘুরে কবিতা খুঁজে বেড়ায়। চিতর মনে হয় গাছের পাতায় পাতায় কবিতা, পাখির ডানায় ডানায় কবিতা, কবিতা আছে বনের আনাচে কানাচে সবখানে। কবিতা খুঁজতে চিতরের খুব ভালো লাগে। চিতর খুঁজতে খুঁজতে অনেক কবিতা পেয়েও গেছে, কিন্তু সমস্যা হলো বনে তো আর কবিতা শোনার বা বোঝার কেউ নেই। তাই চিতর পড়েছে মহা চিন্তায়। সে যে কাকে তার কবিতাগুলো শোনাবে তাই বুঝে উঠতে পারছে না। আবার সে মনে মনে ঠিক করেছে তার কবিতাগুলো বই আকারে প্রকাশ করবে। চিতরের এসব কাণ্ড কারখানা দেখে অন্য বাঘেরা খুব হাসি ঠাট্টা করে। আড়ালে তারা চিতরকে কবিচি বলে ডাকে, মানে কবি আর চিতা এই দুই শব্দ এক করে এমন নাম দিয়েছে তারা। শোনো বন্ধুরা, এসব হাসি ঠাট্টা শুনে কিন্তু চিতরের একটুও মন খারাপ হয় না। চিতর আপন মনে কবিতা খুঁজে বেড়ায়। একবার হলো কি, পাশের নবীনপুর গ্রাম থেকে বনে বেড়াতে এলো এক কবি, তাও আবার শীতের রাতে। কনকনে শীত হলেও আকাশে সেদিন ঝকঝকে চাঁদ আর ফকফকা জ্যোৎস্না। চারিদিক যেন দিনের আলোর মতো ঝলমল করছে। কবির হাতে গরম পানির ফ্লাস্ক, চা, চিনি, খাতা আর কলম। হাঁটতে হাঁটতে চারপাশটা দেখে কবির মনে ভাব আসে। হাঁটতে হাঁটতে কবি বলে, ঝকঝকা ফকফকা ওই ওই চাঁদ মামা, ইচ্ছে হয় লিখে রাখি আধখানা চাঁদের কবিতা। এই বলে কবি নিজেই হেসে ওঠে। বনের অনেকটা পথ হেঁটে কবি এরপর মাদুর পেতে বেশ আয়েশ করে বসে, আর প্রয়োজনীয় জিনিসগুলো পাশেই গুছিয়ে রাখে। এরপর লিখতে শুরু করবে। এমন সময় খুক খুক শব্দ এলো। কবি ভাবল বাতাসে গাছের এক ডালের সাথে আরেক ডালের ঘষা লেগে শব্দ হয়েছে। কিন্তু আবারও খুক খুক। গলা খাকারির শব্দে কবি বিরক্ত হয়ে বলল, আহা, ওখানে কে রে ভায়া? বিশাল চালতা গাছের আড়াল থেকে চিতর তার গোলগাল মুখ বাড়িয়ে উঁকি দিল। বলল, এক কাপ চা হবে মশাই? এবছর এত শীত পড়েছে। কবি তখনও ব্যাপারটা বুঝতে পারেনি, তাই কিছু বলল না। কিন্তু যখন দেখল অন্ধকার থেকে কালো ছোপ ছোপ এক হলুদ বরণ দেহ এগিয়ে আসছে তার দিকে, তখনই কবি তোতলাতে তোতলাতে বলল, কে 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 ওখানে? তখন চিতর বেশ আয়েশ করে কবির পাশে বসে বলল, মহাশয়, এই অধম আপনার মতোই এক কবি। কিন্তু কে শুনে কার কথা? চিতরকে দেখা মাত্রই কবি পড়ি কি মরি এক ছুটে সেখান থেকে বাঁচাও বাঁচাও বলে পালালো। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! অবাক হয়ে চিতর কবির ছুটে চলার দিকে তাকিয়ে রইল আর বলল, যা বাবা, দেশ থেকে সব আদব কায়দা উঠে গেল নাকি? একজন কবি অন্য একজন কবিকে দেখে এভাবে পালিয়ে যাওয়ার ব্যাপারটা একদমই ভালো লাগলো না চিতরের। তাই চিতর মনে মনে চিন্তা করলো আজই সে নবীনপুর গ্রামে যাবে। চিতর শুনেছে নবীনপুর গ্রামে এক দারুণ লোক থাকে, সে কবিতা খুব পছন্দ করে। যেই ভাবা সেই কাজ। বন ছেড়ে গায়ের পথ ধরে হাঁটছে চিতর। যেতে যেতে ভাবছে তার বইয়ের কথা, তার কবিতার কথা, আর মনে মনে বলছে,
ঠিক ঠিক, পাবো ঠিক। পণ্ডিতের দেখা, বই হবে ঠিক ঠিক, নাম হবে দিক বিদিক। এমন সময় এক হুঙ্কার, এই কে যায়? তফাৎ যাও। এমন বজ্র হুঙ্কার শুনে চিতর ভয়ে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ল। চিতর দেখল গায়ের কানাই চৌকিদার পাহারা দিচ্ছে। তার হাতে 10 ব্যাটারির টর্চ লাইট। কানাই চৌকিদার তার দিকে টর্চ লাইট ধরে বলল, যেই হও ভাইয়া, চোর আর ভদ্দন্নক, এবার সুসুর করে বের হয়ে এসো তো। কি আর করা, চিতর গাছের আড়াল থেকে বেরিয়ে বলল, জি মশাই, এই এ- এ- এই এই যে বেরুলাম। আলোটা বড্ড চোখে লাগছে, যদি চোখের সামনে থেকে সরাতেন। কানাই চৌকিদার পিট পিট করে তাকিয়ে দেখছে চিতরকে, একদম নড়ছে না, কেবল তাকিয়ে আছে। তখন চিতর অত্যন্ত বিনয়ের সাথে বলল, মশাই, আমি চোর নই, একজন বিশিষ্ট কবি। দয়া করে পণ্ডিত গুপি বাগচির বাড়িটি যদি একটু দেখিয়ে দিতেন। এই বলে চিতর একটু হাসল, যাতে কানাই চৌকিদার তাকে সাহায্য করে আর সে পণ্ডিত গুপি বাগচির বাড়িটি খুঁজে পায়। আমরা দেখছি কবি চিতাবাঘ। বনের চিতাবাঘের দারুণ প্রতিভা। বনের সবাই তাকে হাসি ঠাট্টা করে কবিচি বলে ডাকলেও চিতর জানে তার মধ্যে একটা কবি প্রতিভা আছে। তাই তো সে বনের এখানে সেখানে, গাছের পাতায় পাতায়, পাখির ডানায় ডানায় কবিতা খুঁজে পায়। চিতর চিন্তা করেছে এবার সে একটা বই প্রকাশ করে সবাইকে চমকে দেবে। তাই সে নবীনপুর গ্রামের পণ্ডিত গুপি বাগচির বাড়িতে যাচ্ছে পণ্ডিতের সাথে দেখা করতে। চিতর শুনেছে গুপি বাগচি কবিতা খুব পছন্দ করেন। রাতে গায়ের পথে তার দেখা হয়ে গেল কানাই চৌকিদারের সাথে। চিতরকে দেখে জাদ্রেল কানাই চৌকিদার একেবারে কাঠ হয়ে দাঁড়িয়ে গেল। গায়ের সবাই জানে কানাই চৌকিদারের ভয়ে বাঘে, মহিষে, চোরে আর ডাকাতে এক ঘাটে জল খায়। কিন্তু আজ কানাই চৌকিদার কেন ভয় কাঠ হয়ে গেল? চিতর বুঝতে পারছে না। তাই চিতর বিনয়ের সাথে বলল, মশাই, আমি চোর নই, বিশিষ্ট কবি। দয়া করে আমায় গুপি বাগচির বাড়ির পথটি দেখিয়ে দিবেন কি? কানাই চৌকিদার তখনও কাঠ, চোখ বড় বড় করে তাকিয়ে আছে চিতরের দিকে। তখন চিতর তার থাবার একটি আঙুল দিয়ে কানাই চৌকিদারকে খোঁচা মেরে বলল, মশাই, পথটা দেখিয়ে দিলে বড় উপকার হতো। কিসের কি? কানাই চৌকিদার সেই একইভাবে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। হতাশ হয়ে চিতর আবার হাঁটতে লাগলো। মতিচোরের কীর্তি কাহিনীর কারণে আশেপাশের সব গাঁয়ের মানুষ নবীনপুর গ্রামটি বিশেষভাবে চেনে। তো সেই রাতে মতিচোর বেরিয়েছে গরু চুরি করতে। চিতর চুপি চুপি দেখল মতি অনেকক্ষণ ধরে একটি তালা খুলবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। তাই চিতর একটু গলা খাঁকারি দিয়ে বলল, মশাই, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? এই কথা শুনে কি বলবে বুঝতে পারল না মতি। তাই সে একটু ভাবল, মনে মনে বলল, বাঘেও আজকাল কথা কয়, এ তো অনেক তেদর মনে হয়। যাক, আমারে ভয় পাইলে চলবে না, বাঘের পেটে পড়বার আগে পালাবার পথ খুঁজতে হবে।
এই ভেবে মতি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সাহায্য? হ্যাঁ হ্যাঁ, তা তো নিশ্চয়ই করতে পারবো। তাছাড়া গরু মহিষ তো আপনারই হক। আমার আবার রাতে একটু বেরোনোর অভ্যাস আছে তো, তাই একটু এদিক পানে এলাম। তা মশাই, আপনি নিশ্চিন্তে ঢুকে যান। পণ্ডিত গুপি বাগচির আবার গরু মহিষের অভাব নেই। চিতর বলল, আরে না না, আপনি ভুল বুঝছেন। আমি নিরামিষ ভোজি, মাংসে টাংসে আমার বিশেষ রুচি নেই। তা এটি বুঝি পণ্ডিত গুপি বাগচির বাড়ি? জি মশাই। এরপর চিতর এক থাবা মেরে দরজা ভেঙে ভেতরে চলে গেল। এদিকে শীতের রাতে পণ্ডিত গুপি বাগচি চাদর মুড়ি দিয়ে আনমনে বারান্দায় হাঁটছিলেন। এমন সময় চিতর এসে ভারী বিনয়ের সাথে বলল, পণ্ডিত মশাই, শরীর স্বাস্থ্য ভালো আছে? এই রাতে বেশ বড় একটা বিড়ালকে এমন বিনয়ের সাথে কথা বলতে দেখে পণ্ডিত গুপি বাগচি অবাক না হয়ে পারলেন না। বিড়ালটি আবার আদব কায়দা জানে, তাই দেখে পণ্ডিত একটু খুশি হলেন। বললেন, সে ভালো। তা বাপু, নবীনপুরের সব বেড়ালকেই তো আমার চেনা, কিন্তু তোমাকে তো চিনলাম না। জনাব, আমি বিড়াল গোত্রীয় ঠিকই, কিন্তু আমি হলাম চিতাবাঘ। অধমের নাম চিতর। আচ্ছা আচ্ছা, নাম চিতর। জি পণ্ডিত মশাই, আমি একজন বিশিষ্ট কবি। কবি শুনে পণ্ডিত মশাই খুব খুশি হয়ে বললেন, বেশ বেশ, পশুদের মধ্যেও যে কবি গড়ে উঠেছে শুনে খুব ভালো লাগছে। পণ্ডিতের কথা শুনে চিতরের খুব ভালো লাগলো। তখন পণ্ডিত চিতরকে জিজ্ঞেস করল, তা বাপু, মানুষের সংখ্যা তো এমনিতেই এত বেশি, তুমি আবার কেন জঙ্গল ছেড়ে ভিড় বাড়াতে লোকালয়ে এসেছো? চিতর তখন কাঁদো কাঁদো হয়ে একটা কবিতা বলল। গাছের পাতায় পাতায়, পাখির ডানায় ডানায় খুঁজে পাই কবিতা। আমি যে কবি, জানে কবিতা, জানে না আর কেউ তা। বাহ, বেশ বেশ। পণ্ডিত মশাই, আমি আপনার কাছে এলাম শলা পরামর্শ করতে। তা কি বিষয়ে? আমার কবিতাগুলো দিয়ে একটি বই প্রকাশ করতে চাই। এই শুনে পণ্ডিত মশাই একটু ভেবে বললেন, তা বেশ, তুমি একদম চিন্তা করো না চিতর, নিশ্চয়ই তোমার বই হবে। এই শুনে চিতর খুশিতে লাফিয়ে উঠল, বলে উঠল, আহা কি আনন্দ, কি আনন্দ আজিকার রাতে। কবি চিতর নেচে উঠে আগামীর সুপ্রভাতে। চিতরের কবিতা শুনে পণ্ডিত গুপি বাগচি আনন্দে বলে উঠে, বাহ, বেশ বেশ। আজ কবি চিতরের প্রথম বই প্রকাশিত হয়েছে। বইয়ের নাম চন্দ্রলোকে চাঁপা ফুল হাতে দাঁড়িয়ে। চিতর তার বইটি পণ্ডিত গুপি বাগচির হাতে তুলে দিল। এবার গল্পের অপিট। বন্ধুরা, আমরা যখন গল্প শুনি বা কোনো ঘটনা বলি, তখন কেবল একজনের দিক থেকেই শুনি বা বলি। গল্প বা ঘটনা যাকে নিয়ে, তার কথা কি আমরা শুনি? একবার আমাদের বন্ধু অতল এক ছোট্ট প্রাণীকে বিপদ থেকে বাঁচায়। কিন্তু ব্যাপারটা আসলেই কি তাই? আসলেই কি সেই প্রাণীটি বিপদে পড়েছিল? আমরা অতলের কাছ থেকে তার মতো করে গল্পটি শুনেছি আর বুঝতে পেরেছি প্রাণীটি বিপদে ছিল। তবে যাকে কেন্দ্র করে ঘটনা বা গল্প, এবার তার মুখ থেকেই আবার শুনব গল্পটি। তাতেই আমরা বুঝতে পারবো অতল যা যা বলেছে গল্পটি আসলে সেরকমই বা অন্য রকম। তাহলে চলো বন্ধুরা, অতলের উদ্ধার করা সেই ছোট্ট প্রাণী ডোডোর কাছ থেকেই গল্পটি এবার শুনি। শোনো, আমার ভালো লাগে বনের পাখিদের গান শুনতে। তো একদিন গাছে ঝুলে গান শুনছিলাম আর মজা করে চোখ বন্ধ করে পাখিদের গানের সুরে সুরে শীষ বাজাচ্ছিলাম। হঠাৎ কোথা থেকে এক ভয়ঙ্কর প্রাণী এসে আমাকে ধরে ফেলল। বন্ধুরা,
ডোডো আসলে অতলের কথাই বলছে। অতলকে সে ভেবেছিল ভয়ঙ্কর প্রাণী। তারপর কি হলো চলো শুনি ডোডোর মুখে। এরপর সেই প্রাণীটা আনন্দে চিৎকার করতে শুরু করলো আর আমাকে এক টুকরো কাপড় দিয়ে এমন শক্ত করে বাঁধলো যে আমি নড়তেই পারছিলাম না। ডোডো একটু থেমে আবার বলতে শুরু করলো। এরপর ওই প্রাণী আমাকে নিয়ে গেল তার গোপন আস্তানায়। সেখানে পানিতে ভিজিয়ে আর ফেনার মতো কি সব মিশিয়ে আমাকে অনেকক্ষণ ধরে ঘষলো আর ব্যথাও দিল। এরপর আমাকে মুছে কতগুলো কাপড় দিয়ে পেঁচিয়ে দিল। আমি তখন হাত পা কান কিছুই নাড়াতে পারছিলাম না। উফ, আমার খুব খারাপ লাগছিল। এতেই শেষ না, আমাকে একটা ছোট গর্তের মতো জিনিসে ঢুকিয়ে দিল। সেখানে আবার ঝুলে থাকার মতো কিছু নেই। গর্তটা এতই ছোট ছিল যে আমি চারপাশে কিছুই দেখছিলাম না। আমি আকাশ আর পাখি দেখতে ভালোবাসি। তখন আমার মনে হলো ওই ভয়ঙ্কর প্রাণীটা আমাকে গর্তে বন্দি করে রাখবে, কিন্তু না, সে আমাকে বন্দি না করলেও দড়ি দিয়ে বেঁধে কোনো কারণ ছাড়াই কখনো এদিক কখনো ওদিক হাঁটতে লাগলো। হাঁটছে তো হাঁটছেই, কিন্তু আমার তো হাঁটতে একদমই ভালো লাগে না। আমি চাই গাছে ঝুলে থাকতে। ডোডোর কথা শুনে বোঝা যাচ্ছে ডোডোর খুব খারাপ লাগছিল ব্যাপারটা। বন্ধুরা চলো তো শুনি এরপর ডোডো কি বলে। এরপর ওই প্রাণী আমাকে তার মতোই ভয়ঙ্কর সব প্রাণীর কাছে নিয়ে গেল। সবগুলো একসাথে আমাকে ধরে দলাই মোচড়াই করলো, হাত দিয়ে টানাটানি করলো আর মুখ দিয়ে কত রকমের শব্দ যে করলো বলে শেষ করা যাবে না। আসলে অতল আর তার বন্ধুরা ডোডোকে দেখে খুব খুশি হয়ে আদর করছিল ডোডোকে, কিন্তু ডোডোর জন্য সেটা মোটেও সুখকর ছিল না। এরপর ডোডোর সাথে কি ঘটলো চলো শুনে ডোডোর মুখেই। আমি ভাবতে থাকলাম কি করে ওই প্রাণীর কাছ থেকে পালানো যায়। অবশেষে একটা বুদ্ধি এলো মাথায়। মুখটা একদম গম্ভীর করে রাখলাম। যখনই দেখলাম প্রাণীটা তার গোপন আস্তানার জানালা খুলছে, তখনই সব কাপড় ছুঁড়ে ফেলে এক লাফে বাইরে এলাম। এক ছুটে চলে গেলাম সেই গাছে। উফ, বড় বাঁচা বেঁচে গেছি। কি যে শান্তি লাগছিল তখন। গাছে ঝুলে ঝুলে চোখ বন্ধ করে পাখির গান শুনতে লাগলাম। কিন্তু সেদিন এলো এক বিপদ। রাতে শুরু হলো ঝড় বৃষ্টি। বেশ শীত শীত লাগছিল। মনে হলো ওই ভয়ঙ্কর প্রাণীর দেয়া কাপড়গুলো থাকলে মন্দ হতো না। তখন অনেক রাত, তাই ভাবছিলাম প্রাণীটা নিশ্চয়ই ঘুমিয়ে আছে। চুপি চুপি গিয়ে কাপড়গুলো নিয়ে আসি। যেই ভাবা সেই কাজ। কিন্তু হলো কি, গিয়ে দেখি প্রাণীটা তখনও জেগে আছে। ওর মন খারাপ। আমাকে দেখে সাথে সাথেই সে হেসে দিল। ডোডো এবার ধীরে ধীরে হাসি মুখে গল্পটা বলতে শুরু করলো। ডোডো বলল, তখন প্রাণীটা আমাকে জড়িয়ে ধরল। আমার বেশ ভালোই লাগছিল। আর তখন ওই প্রাণীটাকে আমার আর ভয়ঙ্কর মনে হলো না, বরং বন্ধুর মতো লাগলো। আমি তখন ভাবতে থাকলাম প্রাণীটা মনে হয় অতটা খারাপ না। আমি চাইলেই ওর সাথে থেকে যেতে পারি।